আজ আমরা মুঘল ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায়ে ডুব দেব। দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের জীবন কাহিনী, যেখানে ভাগ্য আর জেদের এক অদ্ভুত খেলা চলেছিল। ভাবুন তো একবার, এটা শুধু একটা ঐতিহাসিক প্রশ্ন না, একজনের জন্য এটাই ছিল তার গোটা জীবনের গল্প। চরম ব্যর্থতা থেকে এক অবিশ্বাস্য পুনরুদ্ধারের এক নাটকীয় যাত্রা। এই টাইমলাইনটা দেখুন। এখানে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হল এই মাঝখানের লম্বা ১৫ বছরের ব্যবধানটা। ঠিক এখানেই লুকিয়ে আছে তার স্পেকট্যাকুলার পতন আর তার চেয়েও বেশি স্পেকট্যাকুলার এক প্রত্যাবর্তনের গল্প। আচ্ছা, যখন ১৫৩০ সালে মাত্র ২২ বছর বয়সে হুমায়ুন সম্রাট হলেন, তিনি কিন্তু কোনো স্থিতিশীল বা ঐক্যবদ্ধ সাম্রাজ্য হাতে পাননি। মানে তার বাবা বাবর বড় বড় যুদ্ধগুলো জিতেছিলেন ঠিকই, কিন্তু সাম্রাজ্যের ভিতটা ছিল বেশ নড়বড়ে। দিল্লি আর আগ্রার বাইরে মুঘলদের নিয়ন্ত্রণ ছিল বলতে গেলে খুবই সামান্য। ক্ষমতা নেওয়ার পর মুহূর্ত থেকেই হুমায়ুন যেন চারদিক থেকে আসা হুমকির এক কঠিন জালে আটকে গিয়েছিলেন। একদিকে বাইরের শত্রু, অন্যদিকে আর্থিক সংকট, কিন্তু সবচেয়ে বড় আঘাতটা আসছিল তার নিজের পরিবারের ভেতর থেকেই। ভাইয়েরা সাহায্য করা তো দূরের কথা, উল্টে নিজেরাই পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তবে সবথেকে বড় আর বিপজ্জনক হুমকি হয়ে উঠছিলেন শের খান নামে একজন আফগান নেতা। তিনি তখন বিহার আর বাংলায় নীরবে নিজের শক্তি বাড়িয়ে চলেছিলেন। আর এভাবেই হুমায়ুনের পতনের মঞ্চটা ধীরে ধীরে তৈরি হচ্ছিল, যার কেন্দ্রে ছিলেন এই নতুন আর ভীষণ চতুর প্রতিপক্ষ। এই দুজন মানুষ ছিলেন যেন মুদ্রার এপিটোপিট। একজন সংস্কৃতিমনা কিন্তু কিছুটা সিদ্ধান্তহীন, অন্যজন একজন তুখোর প্রশাসক আর দারুণ রণকৌশলী। সাম্রাজ্যের এই বড় খেলায় শেরশাহের চতুরতা আর কৌশলী শেষ পর্যন্ত ভারী পড়েছিল। পরপর দুটো বিধ্বংসী যুদ্ধ, আর দুটোতেই হুমায়ুনের কৌশলগত ভুলগুলো স্পষ্ট হয়ে ওঠে। শেরশাহ শুধু তাকে হারাননি, বলা যায় একদম পর্যুদস্ত করে দিয়েছিলেন। ভাবা যায় বর্ষার জন্য অপেক্ষা করে অতর্কিতে হামলা, এক কথায় ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজি। এই সেই বছর ১৫৪০, যখন হুমায়ুন, যার নামের অর্থ ভাগ্যবান, একজন রাজ্যহারা আশ্রয়হীন রাজাতে পরিণত হলেন। এখান থেকেই হুমায়ুনের জীবনের এক নতুন পর্ব শুরু হয়। পালাতে বাধ্য হয়ে তিনি একজন পলাতক হিসেবে ১৫ বছরের এক অনিশ্চিত আর মরিয়া যাত্রা শুরু করেন। তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে দুটো ঘটনা ঘটল, যা সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখত। এক, তার উত্তরাধিকারী আকবরের জন্ম, আর দুই, পারস্যের শাহের কাছে সাহায্য চাওয়ার সেই যুগান্তকারী সিদ্ধান্ত। তবে এই সাহায্যটা এমনি এমনি আসেনি। এর জন্য হুমায়ুনকে কিছু কঠিন শর্ত মানতে হয়েছিল। কিন্তু এই মৈত্রী তাকে সেই সামরিক শক্তি দিয়েছিল যা তার প্রত্যাবর্তনের স্বপ্নটাকে সত্যি করার জন্য ভীষণ জরুরি ছিল। আর এখান থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম সেরা কামব্যাক স্টোরিগুলোর একটা। কথায় আছে না, ভাগ্য সাহসীদের সঙ্গ দেয়। ঠিক তেমনই হল। ১৫৪৫ সালে শেরশাহের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্যটা অভ্যন্তরীণ কোন্দলের কারণে ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে, আর হুমায়ুন এই সুযোগটাই খুঁজছিলেন। প্রথমে কাবুল দখল করলেন, তারপর একের পর এক যুদ্ধে জয়। অবশেষে ১৫৫৫ সালের ২৩শে জুলাই, সাম্রাজ্য হারানোর ঠিক ১৫ বছর পর, হুমায়ুন সব প্রতিকূলতাকে হারিয়ে একজন বিজয়ী রাজা হিসেবে আবার দিল্লিতে প্রবেশ করলেন। হুমায়ুনের দ্বিতীয় শাসনকালটা ছিল দুঃখজনকভাবে খুবই ছোট, কিন্তু তিনি যে উত্তরাধিকারটা রেখে গিয়েছিলেন তা ছিল অনেক বড় এবং সুরক্ষিত। জীবনের শেষ দিনগুলো তিনি তার প্রিয় বিষয় জ্যোতির্বিদ্যা আর পড়াশোনা নিয়ে কাটিয়েছিলেন। কিন্তু ভাগ্যের এক শেষ পরিহাস তখনও বাকি ছিল। ১৫৫৬ সালের ২৭শে জানুয়ারি, নিজের লাইব্রেরির সিঁড়ি দিয়ে নামার সময় তিনি নামাজের আজান শুনতে পান। তাড়াহুড়ো করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান, আর সেই আঘাতেই তার মৃত্যু হয়। যে মানুষটা একটা সাম্রাজ্য পতনের মুখ থেকে ফিরে এলেন, তার জীবন কিনা শেষ হল সিঁড়ি থেকে পড়ে গিয়ে। তাহলে তার আসল বিজয়টা কি ছিল? শুধু সিংহাসন ফিরে পাওয়া নয়, তার আসল বিজয় ছিল মোঘল বংশকে টিকিয়ে রাখা। তার এই ফিরে আসাটাই ১৩ বছরের আকবরের জন্য একটা ভিত্তি তৈরি করে দিয়েছিল, যার উপর দাঁড়িয়ে আকবর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন।
তার গল্পটা আমাদের এটাই শেখায় যে কখনো কখনো সবচেয়ে বড় উত্তরাধিকার অবিচ্ছিন্ন সাফল্যের মধ্যে থাকে না, বরং চরম ব্যর্থতাকে সহ্য করে এক দর্শনীয় প্রত্যাবর্তনের ক্ষমতার মধ্যেই লুকিয়ে থাকে আসল সাফল্য।